পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান। চতুর্থ অধ্যায়, দ্য লিকি কলড্রন। অদ্ভুত এই স্বাধীনতার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হ্যারির কয়েকদিন লেগে গেল। এর আগে কখনোই সে নিজের ইচ্ছে মতো বিছানা থেকে উঠতে পারেনি, অথবা যখন যা চেয়েছে তা খেতে পারেনি। এমনকি সে যেখানে খুশি সেখানেই যেতে পারছে, অবশ্য যাওয়াটা যতক্ষণ ডায়াগোনালির মধ্যেই থাকছে, এবং যেহেতু এই লম্বা শান বাঁধানো গলিটার মধ্যেই দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় জাদুর দোকানগুলো রয়েছে, হ্যারির কোনো শখ নেই ফাজকে দেয়া কথার খেলাপ করে আবার মাগল জগতে ঘুরে বেড়াবার। সকালের নাস্তাটা হ্যারি লিকি কলড্রনেই সারতে পছন্দ করত। নাস্তার টেবিলে অন্যান্যদের সাক্ষাৎ মিলত। ও বেশ মজা করেই দেখত অন্যদেরকে। ছোট ছোট সব উইচ গ্রাম থেকে এসেছে 1-2 দিনের জন্য শপিং করতে। বুড়ো দুর্বল সব উইচ ট্রান্সফিগারেশন টুডে পত্রিকায় প্রকাশিত লেখা নিয়ে তর্ক করছে। বন্য দেখতে সব উইজার্ড। নাস্তা খাওয়ার পর পেছনের উঠোনে গিয়ে তার জাদুকাঠি দিয়ে ডাস্টবিনের বাঁ দিকের উপরের ইটটায় আস্তে করে টোকা দিতেই দেয়ালের মধ্যে ডায়াগোনালির যাওয়ার পথটা খুলে যেত। গ্রীষ্মের লম্বা রৌদ্রলোকিত দিনগুলি হ্যারি কাটিয়ে দিত দোকানগুলি ঘুরে ঘুরে। দোকানের বাইরে বসানো রং বেরঙের বড় বড় ছাতার নিচে বসে। ওখানে নানা ধরনের সব জাদুকর আর উইচদের দেখা তো পাওয়া যেতই, এমনকি ওদের বিচিত্র সব কথাও শুনতে ওর ভালো লাগতো। এখন আর কম্বলের নিচে লুকিয়ে হ্যারিকে হোমওয়ার্ক করতে হচ্ছে না। ফ্লোরেন ফোর্টেস্কিউর আইসক্রিম পার্লারের রৌদ্রোজ্জ্বল দিনে বসে সে তার হোমওয়ার্ক করছে। এমনকি ফ্লোরেন্স ফোর্টেস্কিউ, যে কিনা মধ্যযুগের উইচ পোড়ানো সম্পর্কে অনেক কিছুই জানে, সে পর্যন্ত তাকে মাঝে মাঝে সাহায্য করছে। ইতোমধ্যে গ্রিংগটসের লকারে রাখা অর্থ থেকে হ্যারি ওর সোনার গ্যালিয়ন, রুপার সিকলস এবং ব্রোঞ্জ নাটগুলো বের করে ফেলছে। কিন্তু তাতে হয়েছে আর এক মুসিবত। নিজেকে ওর প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণ করতে হচ্ছে খরচের ব্যাপারে। বারবার ওর নিজেকে শাসাতে হচ্ছে, আমাকে হগওয়ার্টসে আরও 5 বছর পড়ার খরচ জোগাতে হবে। বইয়ের জন্য ডার্সলিদের কাছে হাত পাতাটা নিশ্চয় সুখকর কিছু হবে না। তবে লিকি কলড্রনে আসার 1 সপ্তাহ পর তার নিয়ন্ত্রণ ক্ষমতার পরীক্ষা হয়ে গেল প্রিয় দোকান কোয়ালিটি কুইডিচ সাপ্লাইয়ে। ভিড় দেখে একদিন হ্যারি ওই দোকানটার দিকে এগিয়ে গেল। সবাই কি যেন দেখছে। ভিড় ঠেলে গেল সামনে। চারিদিকে সব উত্তেজিত জাদুকর আর উইচ অস্ফুট মুগ্ধ উচ্চারণে সব প্রশংসা করছে। একেবারে সামনে গিয়ে হ্যারি দেখতে পেল যে জিনিসটা শক্তিশালী চুম্বকের মতো প্রবলভাবে আকর্ষণ করে রেখেছে সকলকে। নতুন একটি স্ট্যান্ডের ওপর দাঁড় করানো তার সারা জীবনে দেখা সবচেয়ে সুন্দর, বিস্ময়করভাবে সুন্দর একটা ব্রুমস্টিক। চৌকোমুখ এক জাদুকর তার সাথীকে বলল, সবে মাত্র বেরিয়েছে, কিন্তু প্রোটোটাইপ। এটা দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী ব্রুম, তাই না ড্যাড? বলল হ্যারির চেয়েও ছোট একটি ছেলে ওর বাবার হাত ধরে ঝুলতে ঝুলতে। আইরিশ ইন্টারন্যাশনাল টিম এরকম 7টি ব্রুমের অর্ডার দিয়েছে এবং এগুলো বিশ্বকাপের জন্য হট ফেভারিট, ভিড়ের উদ্দেশ্যে বলল দোকানের মালিক। হ্যারির সামনে থেকে বিশাল দেহি এক উইচ সরে গেল। এতক্ষণে ও ব্রুমের পাশে নোটিশটা পড়তে পারছে। দ্য ফায়ারবোল্ট, সর্বাধুনিক রেসিং ব্রুম, ছাইয়ের তৈরি সুপারফাইন হাতল, আলাদা করে বাছাই করা প্রত্যেকটি বার্চ কাঠিকে এরোডাইনামিক্স উৎকর্ষতায় তৈরি করা হয়েছে, যা ফায়ারবোল্টকে দিয়েছে অনতিক্রম্য ভারসাম্য এবং করেছে পিন পয়েন্ট নির্ভুল। ফায়ারবোল্ট মাত্র 10 সেকেন্ডের মধ্যে ঘন্টায় 0 থেকে 150 মাইল গতি তুলতে পারে, এবং এর রয়েছে এমন এক ব্রেক সিস্টেম যা মুগ্ধ না করে পারেই না। মূল্য অনুরোধে কতটা সোনার মুদ্রা লাগবে ফায়ারবোল্টের জন্য হ্যারি ভাবতেও চায় না। সারা জীবনে হ্যারি বোধহয় এরকম করে কিছুই চায়নি। আবার তার নিম্বাস 2000 ব্রুম দিয়ে একটি কুইডিচ ম্যাচেও সে হারেনি। তার অমন একটি ব্রুম থাকতে গ্রিংগটস থেকে তোলা টাকা পয়সা শেষ করার কোনো মানেই হয় না। হ্যারি আর দাম জিজ্ঞাসা করল না, কিন্তু প্রায় প্রতিদিনই ঘুরে ফিরে যেত ফায়ারবোল্টকে দেখতে। তবে কিছু কিছু জিনিস যে তাকে কিনতে হয়নি তা নয়। স্কুলের পোশাক বানাতে হয়েছে আগেরটা ছিঁড়ে যাওয়ায়। স্কুলের বইও কিনতে হয়েছে, এর মধ্যে নতুন 2টি বিষয়ের বইও রয়েছে, ম্যাজিক্যাল জীবের যত্ন এবং ডিভিনেশনের ওপর।
বইয়ের দোকানের কাচের মধ্য দিয়ে হ্যারি অবাক চোখে তাকিয়ে রইল। বড় বড় সাইজের স্পেল বুক, এর বদলে কাচের ওপারে লোহার একটি বড়সড় খাঁচা দেখতে পেল। খাঁচার মধ্যে দি মনস্টার বুক অফ মনস্টার্সের 100 কপি রয়েছে। খাঁচার ভেতরে বইয়ের ছেঁড়া পাতা এদিক ওদিক উড়ছে। বইগুলো একটা আরেকটার সাথে ঝাপটাঝাপটি করছে, যেন মল্লযুদ্ধ করছে, এবং একটা আরেকটাকে ছিঁড়ছে। হ্যারি ওর বুক লিস্ট বের করে মিলিয়ে নিল। লিস্টে দি মনস্টার বুক অফ মনস্টার্স রয়েছে ম্যাজিক্যাল জীবের যত্ন বিষয়ক সেট বই হিসেবে। হ্যারি ফ্লারিশ অ্যান্ড ব্লটসে ঢুকল। হন্তদন্ত হয়ে ম্যানেজার ছুটে এলো, বলল, হগওয়ার্টসের নতুন বই লাগবে? হ্যাঁ, বলল হ্যারি, আমার দরকার। সরে দাঁড়াও, বলল ম্যানেজার অস্থিরভাবে। হ্যারিকে একপাশে সরিয়ে দিল। একজোড়া খুবই পুরো গ্লাভস বের করে হাতে পড়ল। একটা বড় গোল মাথা লাঠি হাতে নিয়ে মনস্টার বুক খাঁচার দিকে এগিয়ে গেল। দাঁড়াও, বলল হ্যারি, আমার আছে ওর একটা। তোমার আছে? ম্যানেজার যেন বেঁচে গেল। ঈশ্বরকে ধন্যবাদ, এ নিয়ে সকাল থেকে 5 বার আক্রান্ত হয়েছি। কোনো কিছু ছেড়ার জোর একটা শব্দ শোনা গেল। 2টা মনস্টার বুক মিলে একটা আরেকটাকে চেপে ধরে ছিঁড়ে টুকরো টুকরো করছে। ওরই আওয়াজ। আরে থাম থাম, চেঁচিয়ে উঠল ম্যানেজার। হাতের লাঠিটা খাঁচার ভেতরে ঢুকিয়ে দিয়ে বইগুলোকে বিচ্ছিন্ন করলো। আমি আর এ বই রাখছি না, কখনো না। আমার মনে হয়েছিল যখন আমরা ইনভিজিবল বুক অফ ইনভিজিবিলিটি কিনে রেখেছিলাম, সেটাই ছিল আমাদের সবচেয়ে খারাপ সময়। লাখ লাখ টাকা দাম, অথচ লাভ তো দূরের কথা, দামই উঠে আসেনি। মানে আর কোনো বইয়ের দরকার আছে তোমার? হ্যাঁ, বলল হ্যারি ওর বুক লিস্টের দিকে চোখ রেখে। ক্যাসান্ড্রা ভাবলোতস্কির ভবিষ্যৎকে কুয়াশা মুক্তকরণ বইটা দরকার। ডিভিনেশন শুরু করছো, বলল ম্যানেজার। হাতের গ্লাভস খুলতে খুলতে হ্যারিকে দোকানের পেছন দিকে নিয়ে গেল। বইয়ের একটা কর্নার রয়েছে সেখানে ভাগ্য গণনার ওপর। ছোট্ট একটা টেবিলের ওপর অনিশ্চয়তা সম্পর্কে ভবিষ্যৎবাণী, ভাগ্য যখন বিরুদ্ধে যায়, অভিঘাত এবং ভাঙা বল থেকে নিজেকে রক্ষা করার জাতীয় বই স্তূপ করা আছে। মোটা একটা কালো বাইন্ডিং করা বই নামিয়ে ম্যানেজার বলল, এই যে বইটা, ভবিষ্যৎবাণী করার সব ধরনের উপায়, হাত দেখা, ক্রিস্টাল বল, পাখি দিয়ে ভবিষ্যৎ পড়ানো সম্পর্কে মৌলিক গাইড। কিন্তু হ্যারি শুনছিল না। ওর চোখ তখন আরেকটি বইয়ের ওপর পড়েছে। মৃত্যুর লক্ষণ, যখন জানো সবচেয়ে খারাপটাই আসছে, তখন কি করতে হবে। তোমার জায়গায় আমি হলে কিছুতেই ওই বই পড়তাম না। হ্যারির চোখ অনুসরণ করে ম্যানেজার বলল, চারিদিকেই তুমি মৃত্যুর লক্ষণ দেখতে পাবে। তোমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য ওই একটা বইই যথেষ্ট। কিন্তু তখনও হ্যারি তাকিয়ে রয়েছে বইটার কভারের দিকে। কভারে রয়েছে ভালুকের সমান একটা বিশাল আকৃতির কুকুর, চোখ দুটো চকচক করছে। অবিশ্বাস্য হলেও ছবিটা পরিচিত মনে হচ্ছে। ম্যানেজার ওর হাতের বইটা হ্যারির হাতে গুজে দেওয়ার চেষ্টা করলো। আর কিছু চাই? একটু জোর দিয়ে জিজ্ঞাসা করলো ম্যানেজার। হ্যাঁ, জোর করে নিজের চোখ দুটোকে প্রচ্ছদের কুকুরটার উপর থেকে সরিয়ে হাতে ধরা বুক লিস্টের দিকে তাকিয়ে বলল হ্যারি, আরও দরকার ইন্টারমিডিয়েট ট্রান্সফিগুরেশন এবং স্ট্যান্ডার্ড বুক অফ স্পেলস গ্রেড 3। মিনিট 10 পর ফ্লারিশ অ্যান্ড ব্লটস থেকে বের হলো হ্যারি বগলের নিচে বই নিয়ে। বিমনা অন্যমনস্ক হ্যারি হাঁটছে লিকি কলড্রনের দিকে, কিন্তু যেন উদ্দেশ্যহীন, এর ওর সাথে ধাক্কা খাচ্ছে। দোতলায় নিজের রুমে ঢুকে বিছানার ওপর বইগুলো ছুঁড়ে ফেলল সে। ঘর গোছানোর জন্য কেউ একজন এসেছিল। ঘরটা বেশ গোছানো, জানালাটা খোলা এবং সূর্য যেন আলো একেবারে ঢেলে দিচ্ছে জানালা দিয়ে। বেসিনের ওপর আয়নাটায় নিজেকে দেখল হ্যারি। এটা নিশ্চয়ই মৃত্যুর কোনো লক্ষণ হতে পারে না, আয়নায় নিজের দিকে তাকিয়ে বলল হ্যারি। কিন্তু ম্যাগনোলিয়া ক্রিসেন্টে ওটা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়েছি কেন? ওটা নেড়ি কুকুর ছাড়া আর কিছুই না। হাত তুলে মাথার চুলগুলো সমান করতে চাইল হ্যারি। হিস হিস করে আয়নাটা বলল, হেরে যাওয়া লড়াই লড়ছো তুমি। একটি দুটি করে দিন যেতে লাগলো। হ্যারি খুঁজছে রন বা হারমায়োনিকে। স্কুল খোলার সময় যত ঘনিয়ে আসছে, ততই হগওয়ার্টসের ছাত্ররা ডায়াগোনালিতে আসছে। এরই মধ্যে ওর সঙ্গে সেমুস ফিননিগান এবং ডিন থমাসের দেখা হয়েছে।
ফ্লারিশ এন্ড ব্লটসের বাইরে দেখা হয়েছে মনভোলা গোলমুখ আসল নেভেল লং বটমের সঙ্গে। ও ওর বুক লিস্ট হারিয়ে ফেলেছে। জাদ্রেল দাদির কাছে এর জন্য বকুনিও খেয়েছে নেভেল। হ্যারি ভাবছে নেভেলের দাদি যেন জানতে না পারে যে ম্যাজিক মিনিস্ট্রির কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য ও নেভেল সেজেছিল। ছুটির শেষ দিনে ঘুম ভাঙার পর হ্যারির প্রথম ভাবনা ছিল কাল হগওয়ার্টস এক্সপ্রেসে রন এবং হারমায়োনির সঙ্গে দেখা হবে। ঘুম থেকে উঠে কাপড় চোপড় পরে বেরিয়ে এলো ফায়ার বোল্টটাকে একবার শেষ দেখা দেখবার জন্য। ঘুরে ফিরে দেখলো, ভাবছে কোথায় লাঞ্চ করা যায়। এমন সময় শুনতে পেল কারা যেন তার নাম ধরে ডাকছে, হ্যারি, হ্যারি। ঘুরে ওদের দেখতে পেল সে। রন আর হারমায়োনি দুইজন বসে আছে ফ্লোরেন্স পোর্টিসকের আইসক্রিম পার্লারের বাইরে। অবশেষে তোমাকে পাওয়া গেল, কোথায় কোথায় না তোমাকে খুঁজেছি, বলল রন। লিকি কলড্রনে গেলাম, বলল বেরিয়ে গেছো। গেলাম ফ্লারিশ এন্ড ব্লটসে, তারপর মাদাম মালকিন্সে, আর স্কুলের সব জিনিস গত সপ্তাহে কিনে ফেলেছি, বলল হ্যারি। কিন্তু তোমরা কি করে জানো আমি লিকি কলড্রনে রয়েছি? বাবা বলেছেন, বলল রন। মিস্টার উইজলি ম্যাজিক মিনিস্ট্রিতে কাজ করেন, তিনি জানবেন পুরো ঘটনা এবং এও জানবেন ওর হাতে পড়ে মার্জানটির যে দশা হয়েছে তার কথা। সত্যি কি তুমি তোমার আন্টিকে ফুলিয়ে ঢোল বানিয়ে দিয়েছিলে? সিরিয়াস স্বরে জিজ্ঞাসা করল হারমায়োনি। বিশ্বাস করো আমার কোনো ইচ্ছে ছিল না, বলল হ্যারি। আমি আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। রন তখন অট্টহাসি হাসছে। এটা কোনো মজা করার ব্যাপার নয় রন, বলল হারমায়োনি। আমি অবাক হচ্ছি যে হ্যারিকে এখনো কেন বহিষ্কার করা হয়নি। আমিও কম অবাক হইনি, বলল হ্যারি। বহিষ্কারের কথা থাক, আমি তো ভেবেছিলাম আমাকে গ্রেফতারি করা হবে। তোমার বাবা কি জানেন কেন ফাজ আমাকে ছেড়ে দিলেন? সম্ভবত তুমি বলেই, তাই না? দি ফেমাস হ্যারি পটার, কাঁধ চাকিয়ে বলল রন। আমি যদি আমার কোনো আন্টিকে এমন ব্লো করতাম তাহলে মন্ত্রণালয় যে আমাকে কি করতো সেটা ভাবতেও গা শিউরে ওঠে। তবে একটা কথা তোমাকে মানতেই হবে, ওদেরকে আগে আমাকে কবর থেকে তুলতে হতো, কারণ ওইরকম একটা ঘটনা ঘটানোর পর মাই আমাকে মেরে ফেলতো। বাবাকে আজ রাতে অবশ্য জিজ্ঞাসা করে জেনে নিতে পারো তোমার প্রশ্নের উত্তর। আমরাও আজ রাতটা লিকি কলড্রনেই থাকছি, এবং হারমায়োনিও। মাথা নেড়ে হারমায়োনি বলল, বাবা মা আমাকে সকালেই এখানে রেখে গেছে, সঙ্গে দিয়ে গেছে হগওয়ার্টসের সব জিনিসপত্র। চমৎকার, বলল হ্যারি। এবং সেপ্টেম্বরে আমার জন্মদিন, বলল হারমায়োনি। সেই সুবাদে বাবা কিছু টাকা আগাম দিয়ে গেছে আমার পছন্দ মতো বার্থডে প্রেজেন্ট কেনার জন্য। একটা ভালো বই কিনলে কেমন হয়? রনের নিরীহ প্রস্তাব। আমার মনে হয় না আমি কোনো বই কিনব, বলল হারমায়োনি স্থির স্বরে। আমার একটা প্যাঁচা চাই। হ্যারির হেডবিগ আছে, তোমারও আছে এরল। না, আমার নেই, বলল রন। এরল পারিবারিক প্যাঁচা, আমার নয়। আমার আছে শুধু স্ক্যাবার্স। রন পকেট থেকে তার পোষা ইঁদুরটা বের করলো। ওকে চেক আপ করাতে হবে, মিশরেও সুস্থ বোধ করেনি। স্ক্যাবার্সকে একটু রোগাই লাগছিল, ওর গোফটাও যেন ঝুলে পড়েছে। ইতিমধ্যেই ডায়াগোনালের এক্সপার্ট হ্যারি বলল, ওইদিকে ম্যাজিক্যাল জীবজন্তুর একটা দোকান রয়েছে, তুমি দেখাতে পারো স্ক্যাবার্সকে স্ক্যাবার্সের জন্য কিছু পাওয়া যায় কিনা। হারমিয়ন ওর প্যাচাও পেয়ে যেতে পারে। আইসক্রিমের বিল মিটিয়ে ওরা দোকানটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ভেতরে খুব বেশি জায়গা নেই, দেয়ালের প্রতিটি ইঞ্চিতে খাঁচা ঝোলানো, জায়গাটা দুর্গন্ধে ভরা। বিচিত্র সব শব্দ কানে তালা লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কাউন্টারে ওপাশে দাঁড়ানো উইচটা কাকে যেন কি বোঝাচ্ছে। হ্যারি, রন এবং হারমায়োনি হাতে কিছু সময় পেল খাঁচাগুলো ঘুরে ঘুরে দেখবার। বেগুনি রঙের একজোড়া ব্যাঙ বসে বসে মরা কতগুলো মাছি খাচ্ছে। জানালার কাছে খাঁচাটায় বিশাল এক কচ্ছপ বসে আছে কুতকুতে চোখ বের করে। ওর খোলসটা চকচক করছে যেন মূল্যবান পাথর খচিত। কমলা রঙের সব বিষাক্ত সাপ কাচের জারের গা বেয়ে বেয়ে কিছু দূর উঠছে আবার পড়ে যাচ্ছে। দুনিয়ার সব রঙের বিড়াল যেমন আছে তেমনই রয়েছে দ্বারকাকের একটা খাঁচা। দ্বারকাকের সম্মিলিত কর্কশ শব্দে তিষ্টানো দেয়। কাউন্টারের ওপর বড়সড় একটা খাঁচায় চকচকে কতগুলো কালো ইঁদুর ওদের লম্বা লেজগুলোকে ব্যবহার করে স্কিপিং গেম খেলছে। কাউন্টারের ভিজিটরটা চলে যেতেই রন এগিয়ে গেল। আমার ইঁদুরটা, মানে মিশর থেকে ফিরে এসে ওর রং কেমন ফিকে হয়ে গেছে, বলল রন। পকেট থেকে একজোড়া
কালো ভারী চশমা বের করে উইচটা বলল, ওটাকে কাউন্টারের ওপর রাখো। রন ভেতরের পকেট থেকে স্ক্যাবার্সকে বের করে ইঁদুরের খাঁচার পাশে রাখলো। ইঁদুরগুলো ওদের লাফালাফি বন্ধ করে স্ক্যাবার্সকে ভালো করে এক নজর দেখবার জন্য একদিকে জড়ো হলো। স্ক্যাবার্সকে তুলে ধরে বলল উইচ, এই ইঁদুরটার বয়স কত? জানি না, বলল রন। একটু বয়স হবেই, ওটা আমার বড় ভাইয়ের ছিল। স্ক্যাবার্সকে ভালো করে দেখতে দেখতে জিজ্ঞাসা করলো কাউন্টারের উইচ, ওর কি কি গুণ বা ক্ষমতা আছে? মানে, বলল রন, আসল সত্যটা হচ্ছে এখন পর্যন্ত স্ক্যাবার্স উল্লেখ করবার মতো কোনো ক্ষমতা দেখায়নি, কিন্তু স্ক্যাবার্সকে খুব গভীরভাবে নিরীক্ষা করছে উইচটা। ওটার ফাটাছেঁড়া কান থেকে সামনের পা পর্যন্ত সবই দেখল। সামনের পায়ের একটি আঙুল নেই। এটার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, বলল কাউন্টার থেকে। আত্মরক্ষার্থে রন বলল, পার্সি যখন এটা আমাকে দিয়েছে তখনও এরকমই ছিল। একটা সাধারণ অথবা বাগান ইঁদুর 3 বছরের বেশি বাঁচবে এটা আশা না করাই ভালো, বলল কাউন্টারের উইচটা। তবে তুমি যদি আরো একটু কষ্ট সহিষ্ণু কিছু খুঁজছো, তবে এরকম একটা তোমার ভালো লাগতেই পারে। পাশের কালো ইঁদুরের খাঁচার দিকে ইঙ্গিত করলো। ইঁদুরগুলো আবার স্কিপিং শুরু করেছে। তবে তুমি যদি বদল করতে না চাও, তাহলে এই র্যাট টনিকটা ওকে খাইয়ে দেখতে পারো। নিচে থেকে একটা ছোট লাল শিশি বের করে বলল কাউন্টারের উইচ। বেশ, বলল রন। কত? আউচ! রন ঝুঁকে পড়ল কমলা রঙের বড়সড় একটা কিছু সবচেয়ে উঁচু খাঁচার ওপর থেকে ঝাঁপ দিয়ে একেবারে রনের মাথার ওপর নামলো। ঝড়ের বেগে থুতু ছিটাচ্ছে ওটা স্ক্যাবার্সের গায়ে। না, ক্রুকশ্যাঙ্কস, না! চিৎকার করে উঠল কাউন্টারের ডাইনিটা। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। ততক্ষণে উইচটার হাত পিছলে বেরিয়ে স্ক্যাবার্স দরজা লক্ষ্য করে লাগিয়েছে ছুট। স্ক্যাবার্স! চিৎকার করে উঠল রন ওটার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে। হ্যারি ওকে অনুসরণ করলো। 10 মিনিট লেগে গেল ওদের স্ক্যাবার্সকে খুঁজে বের করতে। একটা ওয়েস্ট পেপার বিনের নিচে ও লুকিয়েছিল। ভীত কম্পিত ইঁদুরটাকে আলতো করে তুলে রন ওর পকেটে ভরল। মাথায় হাত বুলিয়ে ওটাকে আশ্বস্ত করলো। কি ছিল ওটা? প্রশ্ন করল রন। হয় বড়সড় একটা বেড়াল, না হয়তো ছোটখাটো বাঘ, হ্যারির সোজাসাপটা জবাব। হারমাইনি কোথায়? সম্ভবত ওর প্যাঁচা কিনছে। ভিড় ঠেলে আবার ওরা ওই দোকানে ফিরে গেল। ওরা পৌঁছাতে পৌঁছাতে হারমাইনি বেরিয়ে এলো, কিন্তু ওর হাতে কোনো প্যাঁচা নেই, বরং একটা বিশাল আকৃতির বেড়ালকে কোলে করে বেরিয়ে এসেছে হারমাইনি। তুমি ওই দৈত্যটাকে কিনেছ? বলল রন। বিস্ময়ের মুখটা ঝুলে আছে। ও গর্জিয়াস, তাই না? উদ্দীপ্ত হারমাইনির জবাব। সেটা অবশ্য দৃষ্টিভঙ্গির ব্যাপার, ভাবল হ্যারি। হারমাইনি, এই জন্তুটা আমার মাথার চামড়া প্রায় তুলে ফেলেছিল, বলল রন। আসলে ও সেরকম কিছু করতে চায়নি, তাই না ক্রুকশ্যাঙ্কস? বলল হারমাইনি। আর স্ক্যাবার্সের কি হবে? ওর বুকের ভেতর লুকিয়ে থাকা ইঁদুরটাকে দেখিয়ে প্রশ্ন করল রন। ওর বিশ্রাম এবং নিরুদ্বেগ আরাম দরকার। এরকম একটা জন্তু আশেপাশে থাকলে স্ক্যাবার্স কি সেটা পারবে? তোমার এই কথায় মনে পড়ে গেল র্যাট টনিকটা ভুলে ফেলে এসেছিলে। রনের হাতে ছোট লাল শিশিটা ধরিয়ে দিল হারমাইনি। বাজে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলো তো। ক্রুকশ্যাঙ্ক থাকবে আমার ঘরে, স্ক্যাবার্স তোমার ঘরে। সমস্যাটা কোথায় দেখছো তুমি? বেচারা ক্রুকশ্যাঙ্ক ওখানে যুগ যুগ ধরে পড়েছিল, কিন্তু ওর কোনো খদ্দের ছিল না। ওকে কেউই কিনতে চায়নি। আমিও ভাবছি কিনবে কেন, বলল রন। ততক্ষণে ওরা লিকি কলরনের দিকে হাঁটতে শুরু করেছে। ওখানে পৌঁছে ওরা মিস্টার উইজলিকে দেখতে পেল। বারে বসে খবরের কাগজ পড়ছেন। হ্যারি, মুখ তুলে বললেন তিনি। কেমন আছো? বেশ ভালো, ধন্যবাদ, মিস্টার উইজলি টেবিলে বসতে বসতে বলল হ্যারি। পত্রিকাটা রাখলেন মিস্টার উইজলি টেবিলের উপর। সিরিয়াস ব্ল্যাকের পরিচিত মুখটা দেখতে পেল কাগজে, যেন সোজাসুজি ওর দিকেই তাকিয়ে রয়েছে। তাহলে এখনো ওরা ওকে ধরতে পারেনি? জিজ্ঞাসা করলো হ্যারি। না, বললেন মিস্টার উইজলি। তাকে খুবই গম্ভীর দেখাচ্ছে। মন্ত্রণালয় আমাদেরকে আমাদের রুটিন কাজ থেকে বের করে নিয়েছে সিরিয়াস ব্ল্যাককে খুঁজে বের করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর নেই। আমরা যদি ওকে ধরতে পারি তবে পুরস্কারের টাকাটা পাবো তো? জিজ্ঞাসা করলো রন। বাড়তি কিছু টাকা পেলে মন্দ হতো না,
বোকার মতো কথা বলো না রন, বললেন মিস্টার উইজলি। ভালো করে লক্ষ্য করলে ও মানসিক চাপটা পরিষ্কার বোঝা যায়। 13 বছরের কোনো বালক নিশ্চয়ই সিরিয়াস ব্ল্যাককে ধরতে পারবে না। ব্ল্যাক ধরা পড়বে অ্যাজকাবানের গার্ডদের হাতে। ঠিক ওই মুহূর্তে মিসেস উইজলি বাড়ি ঢুকলেন, হাতে দুনিয়া শপিং, পেছনে 2 যমজ পুত্র ফ্রেড এবং জর্জ। হগওয়ার্টসে ওদের 5th ইয়ার শুরু হতে যাচ্ছে এবার। হগওয়ার্টসের নতুন ক্যাপ্টেন পার্সি এবং উইজলিদের একমাত্র মেয়ে জিনি। হ্যারির প্রতি জিনি সবসময় একটা বিশেষ মনোযোগ থাকে। দেখা গেল অন্যান্য সময়ের চেয়ে আজকে যেন একটু বেশি লজ্জা মাধুর্যে বিব্রত হলো সে। এটা কি এজন্যে যে হগওয়ার্টসে গত টার্মে হ্যারি জিনির জীবন বাঁচিয়েছিল? লাল হয়ে গেল জিনি। ওর দিকে না তাকিয়েই হ্যালো বলল। পার্সি অবশ্য এমন গম্ভীরভাবে হাত বাড়িয়ে দিল যেন সে আর হ্যারি জীবনে কখনো মুখোমুখি হয়নি। বলল, হ্যারি, তোমাকে দেখে খুব ভালো লাগলো। হ্যালো পার্সি, বলল হ্যারি কাষ্ঠ হাসি হেসে। আশা করি তুমি ভালোই আছো, প্রবলভাবে হাত ঝাঁকিয়ে বলল পার্সি, যেন হ্যারিকে মেয়রের সাথে পরিচিত হতে হলো। বেশ ভালো, ধন্যবাদ। হ্যারি, হাঁক দিল ফ্রেড। এই মধ্যে সে সামনে থেকে কনুই মেরে পার্সিকে সরিয়ে দিয়ে ঝুঁকে বলল, তোমাকে দেখে কি যে আনন্দ হচ্ছে ওল্ড বয়। মার্ভেলাস। ফ্রেডকে একপাশে ঠেলে সরিয়ে দিয়ে হ্যারির একটা হাত নিজের হাতে তুলে নিল জর্জ। একেবারেই। পার্সি মুখ গোমড়া করে ফেলল। এখনকার মতো অনেক হয়েছে, বললেন মিসেস উইজলি। মম, বলল ফ্রেড এমনভাবে যেন এইমাত্র মাকে দেখেছে। মার হাতটা টেনে নিয়ে বলল সে, সত্যিই তোমাকে দেখে না? আমি বলেছিলাম যথেষ্ট হয়েছে, খালি চেয়ারের উপর শপিং ব্যাগটা রাখতে রাখতে বললেন মিসেস উইজলি। হ্যালো হ্যারি, তুমি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ খবরটা শুনেছ? পার্সির বুকে লাগানো নতুন সিলভার ব্যাজটার দিকে ইশারা করলেন তিনি। পরিবারের দ্বিতীয় ক্যাপ্টেন, কণ্ঠস্বরে গর্ব স্পষ্ট। অবশেষে, বিড়বিড় করল ফ্রেড। কোনো সন্দেহ নেই। হঠাৎ যেন খেপে গেলেন তিনি। ওরা তোমাদের দুজনকে তো ক্যাপ্টেন বানায়নি, আমরা ক্যাপ্টেন হতে যাবো কেন? যেন এই চিন্তাটাই ওর স্বভাব বিরুদ্ধ। ওটা আমাদের জীবনে সব আনন্দে ছিনিয়ে নিত। জিনি খিলখিল করে হেসে উঠল। মনে হয় তোমরা তোমাদের বোনের সামনে খুব ভালো দৃষ্টান্ত তৈরি করছো, তীব্র স্বরে বলেন মিসেস উইজলি। জিনির আরো ভাই আছে, ওর জন্য ভালো ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারবে মাম, বলল পার্সি। রাতের খাবার খেতে হবে, আমি উপর থেকে কাপড়টা বদলে আসছি। ও চলে গেল উপরে। স্বস্তি নিঃশ্বাস ফেলল জর্জ। আমরা ওকে একটা পিরামিডে আটকে রাখতে চেয়েছিলাম, কিন্তু মা আমাদের ধরে ফেললেন, বলল জর্জ হ্যারিকে উদ্দেশ্য করে। সে রাতের খাবারের ব্যাপারটি ছিল সত্যি উপভোগ্য। রেস্টুরেন্ট মালিক টম 3টা টেবিল জোড়া লাগিয়ে ওতে পার্লারে জায়গা করে দিল। 7 জন উইজলির সঙ্গে হ্যারি আর হারমাইনি অত্যন্ত সুস্বাদু 5টা কোর্স শেষ করল। কাল কিভাবে কিংস ক্রসে যাবো বাবা? ফ্রিতে দেওয়া চকলেটে কামড় দিতে দিতে জিজ্ঞাসা করলো ফ্রেড। মিনিস্ট্রি থেকে কয়েকটা গাড়ি দেওয়া হবে। সবাই মুখ তুলে মিস্টার উইজলির দিকে তাকালো। কেন? পার্সি জিজ্ঞাসা করলো। তোমার জন্যই পার্স, বলল জর্জ সিরিয়াসলি। এবং গাড়ির বনেটে ছোট ছোট ফ্ল্যাগ থাকবে, ওর উপর এইচবি লেখা থাকবে ফ্ল্যাগগুলোর মধ্যে। বাই দ্য ওয়ে, এইচবি মানে হ্যামাংস ব্রিগেড আর কি, বলল ফ্রেড। পার্সি এবং মিসেস উইজলি ছাড়া বাকি সকলে পুডিং খেতে খেতে বিষম খেলো। মিনিস্ট্রি আমাদের গাড়ি দিচ্ছে কেন বাবা? পার্সি নিজের মর্যাদা বুঝে গম্ভীরভাবে জিজ্ঞাসা করলো। যেহেতু আমাদের গাড়ি নেই এবং যেহেতু আমি মিনিস্ট্রিতে কাজ করি, আমাকে ওরা কিছু বাড়তি সুবিধা দিচ্ছে। তোমরা ভাবতে পারো তোমাদের কি পরিমাণ লাগেজ আছে সাথে, বললেন মিসেস উইজলি। রন এখনো তার জিনিসপত্র ট্রাঙ্কে ভরেনি, আমার বিছানার উপর ফেলে এসেছে, লম্বা একটা যন্ত্রণাকাতর স্বরে বলল পার্সি। সকালে সময় পাওয়া যাবে না রন, তোমাকে এখনই প্যাকিং সেরে ফেলতে হবে, খাওয়ার টেবিল ছেড়ে উঠতে উঠতে বললেন মিসেস উইজলি। পার্সির দিকে তীব্র দৃষ্টি হানল রন। ভরপেট খাওয়ার পর সবাই একে একে নিজ নিজ কামরার দিকে এগিয়ে গেল। পরের দিনের জন্য জিনিসপত্র শেষবারের মতো আরেকবার চেক করে নেওয়া দরকার। হ্যারির পরের কামরাটাই রন এবং পার্সির। সবেমাত্র নিজের ট্রাঙ্কটা বন্ধ করেছে হ্যারি, দেয়ালের ওপাশ থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেল। ভালো করে শোনার জন্য এগিয়ে গেল। 12 নম্বর কামরার দরজাটা আবছাভাবে ভেজানো। ওটা এখানেই ছিল, বেডসাইড টেবিলের উপর,
পলিশ করার জন্য ওটা খুলেছিলাম আমি, চেঁচাচ্ছে পার্সি। আমি ওটা ধরেও দেখিনি, পাল্টা গর্জন করে বলল রন। কি হয়েছে জিজ্ঞাসা করলো হ্যারি। আমার হেড বয় ব্যাচটা খোয়া গেছে, হ্যারির দিকে ঘুরে বলল পার্সি। এবং আমার ইঁদুর স্ক্যাবার্সের র্যাড টনিকটা পাওয়া যাচ্ছে না, বলল রন নিজের ট্রাঙ্ক থেকে জিনিসপত্র বের করতে করতে। আমার মনে হচ্ছে ওটা আমি বারে ফেলে এসেছি। আমার ব্যাজ খুঁজে না দিয়ে তুমি কোথাও যাচ্ছ না, চিৎকার করে উঠল পার্সি। আমি স্ক্যাবার্সের টনিকটা নিয়ে আসি নিচ থেকে, আমার প্যাকিং হয়ে গেছে, বলে হ্যারি নিচে চলে গেল। অর্ধেকটা সিঁড়ি নামতেই হ্যারি অন্ধকার পার্লার থেকে ভেসে আসা কারো রাগত্ব স্বর শুনতে পেল। 1 সেকেন্ড পর লোকগুলোকে চিনতে পারল হ্যারি, মিস্টার এবং মিসেস উইজলি। দ্বিধায় পড়ে গেল সে। ওদের ঝগড়া শুনে ফেলেছে, এটা ওতে জানতে দেওয়া ঠিক নয়। ওর নিজের নামটা শুনতে পেল এবার, থামলো এবং নিঃশব্দে পার্লারের দরজাটার আরো কাছে চলে গেল। ওকে না বলার কোনো অর্থ নেই, রাগ হয়ে বলেন মিস্টার উইজলি। হ্যারির জানার অধিকার আছে। আমি ফার্স্টকে বলার চেষ্টা করেছি, কিন্তু ও হ্যারিকে এখনো শিশু হিসেবে বিবেচনা করছে। ওর বয়স এখনো 13 বছর এবং আর্থার সত্যটা জানলে ও ঘাবড়ে যাবে, মিসেস উইজলি তীক্ষ্ণ স্বরে বললেন। তুমি কি হ্যারিকে ওর মাথার ওপর ওরকম একটা ব্যাপার ঝুলে আছে অবস্থায় স্কুলে পাঠাতে চাও? ঈশ্বরের দোহাই, ও না জেনে অনেক ভালো আছে। আমি নিশ্চয়ই ওকে কষ্ট দিতে চাই না, তবে আমি ওকে সতর্ক করতে যাচ্ছি, বললেন মিস্টার উইজলি। তুমি তো জানো হ্যারি আর রনের প্রকৃতি, নিজে নিজে কোথায় কোথায় ঘুরে বেড়ায়। মনে নেই দুইবার ওর নিষিদ্ধ বনে গিয়ে পড়েছিল, কিন্তু এবার হ্যারিকে ওরকম কিছু করলে চলবে না। যখন আমি চিন্তা করি ওর বাড়ি থেকে পালানোর কথা, কি না ওর হতে পারত যদি না নাইট বাসটা ওকে তুলে নিত। আমি বাজি ধরে বলতে পারি মিনিস্টারকে খুঁজে পাওয়ার আগেই ও মরে ভূত হয়ে যেত। ও তো মারা যায়নি, ও তো ভালোই আছে। তাহলে কি দরকার? মলি, ওরা বলে সিরিয়াস ব্ল্যাক পাগল, এবং হয়তো সত্যিই তাই, কিন্তু সে অ্যাজকাবান থেকে পালাবার মতো বুদ্ধিমানও বটে, এবং সেটা কিন্তু অসম্ভবই ছিল। 3 সপ্তাহ পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কেউ তার টিকিটই যেমন দেখতে দেখেনি, তেমনি সে যে কোথায় লুকিয়ে আছে তারও খোঁজ পাওয়া যায়নি। ডেইলি প্রফেট পত্রিকায় ফার্স্ট প্রত্যেক দিন কি বলছে আর আমি 2 পয়সার মূল্য দেই না। আমরা ব্ল্যাককে ধরতে পারবো এমন কোনো সম্ভাবনায় আমি এই মুহূর্তে দেখছি না। শুধু একটা কথা আমরা নিশ্চিতভাবে জানি, আর সেটা হচ্ছে ব্ল্যাকের একমাত্র টার্গেট হচ্ছে। কিন্তু হ্যারি তো হগওয়ার্টসে একেবারে নিরাপদ থাকবে। আমরা তো অ্যাজকাবানকেও 100% নিরাপদ ভাবতাম। ব্ল্যাক যদি অ্যাজকাবান ভেঙে বেরিয়ে আসতে পারে, তাহলে ও হগওয়ার্টসেও ভেঙে ঢুকতে পারবে। কিন্তু কেউ তো নিশ্চিতভাবে জানে না যে ব্ল্যাক হ্যারিকেই খুঁজছে। কাঠের ওপর একটা ভোঁতা আওয়াজ হলো। হ্যারি শিওর যে মিস্টার উইজলি টেবিলের উপরে একটা ঘুষি মারলেন। মলি, তোমাকে কতবার বলবো যে ওরা এই কথাটা মিটেকে জানতে দিতে চায় না, কারণ ফাজ এটাকে গোপন রাখতে চায়। যে রাতে ব্ল্যাক পালিয়েছিল সেই রাতেই ফাজ আজকাবানে গিয়েছিল। গার্ডরা ফাজকে জানিয়েছে যে ইদানিং ব্ল্যাক ঘুমের মধ্যে কথা বলতো, এবং একটা কথাই বলতো, ও এখন হগওয়ার্টসে আছে, হগওয়ার্টসে আছে। ব্ল্যাক এখন উন্মত্ত এবং সে হ্যারির মৃত্যু চায়। আমাকে যদি জিজ্ঞাসা করো তবে বলবো, ও ভাবছে যে হ্যারিকে মারতে পারলে তুমি তো জানো কাকে ক্ষমতায় ফিরিয়ে আনা যাবে, এবং একাকি 12টা বছর হাতে পেয়েছিল ও ভাবার জন্য যে। থামলেন মিস্টার উইজলি। পার্লারের নীরবতা। দরজার আরো কাছে ভর দিয়ে দাঁড়ালো হ্যারি। ও আরো শুনতে চায়। বেশ আর্থার, যেটা তুমি ভালো বোঝো সেটাই তোমার করা উচিত, কিন্তু তুমি আলবাস ডাম্বলডোরের কথা ভুলে যাচ্ছ। আমি মনে করি যতদিন তিনি হগওয়ার্টসে হেডমাস্টার আছেন, ওখানে কেউই হ্যারির কোনো ক্ষতি করতে পারবে না। ধারণা করি তিনি নিশ্চয় সবকিছু জানেন। নিশ্চয়ই জানেন। অ্যাজকাবানের গার্ডদেরকে ওর স্কুলে ঢোকার মুখে ডিউটি দেওয়ার ব্যাপারে ওর আপত্তি আছে কিনা সেটা জানতে হয়েছিল। রাজি হয়েছেন, তবে খুব খুশি হয়ে নয়। কেন খুশি হয়ে না? কেন খুশি হবে না? কেন? ওরা তো ওখানে ব্ল্যাকের মতো ক্রিমিনালকে ধরতে যাচ্ছে। ডাম্বলডোর অ্যাজকাবানের গার্ডদের খুব একটা পছন্দ করেন না।
বললেন মিস্টার উইজলি গম্ভীরভাবে। এমনকি আমিও পছন্দ করি না। কিন্তু যখন ব্ল্যাকের মতো উইজার্ড নিয়ে কারবার, তখন এমন সব শক্তির সঙ্গে হাত মেলাতে হয়, স্বাভাবিক অবস্থায় যাদেরকে এড়িয়ে চলাই উচিত। যদি ওরা হ্যারিকে বাঁচাতে সক্ষম হয়, তাহলে আমি ওদের বিরুদ্ধে কখনো একটি কথা বলবো না, ক্লান্ত স্বরে বললেন মিস্টার উইজলি। অনেক দেরি হয়ে গেছে মলি, আমাদের এবার ওঠা উচিত। চেয়ার সরানো হচ্ছে শুনতে পেল হ্যারি। নিঃশব্দে সিঁড়ি বেয়ে ও বাড়ি চলে এলো। পার্লারের দরজাটা খুলল। পায়ের আওয়াজ শুনে বুঝতে পারল মিস্টার অ্যান্ড মিসেস উইজলি সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। ওরা যে টেবিলটা বসেছিলেন ওর নিচে র্যাট টনিকটা পড়েছিল। মিস্টার অ্যান্ড মিসেস উইজলির শোবার ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ শোনার পর র্যাট টনিকের বোতলটা নিয়ে হ্যারি উপরের দিকে রওনা হলো। সিঁড়ির উপরে ছায়ার মধ্যে দাঁড়িয়ে ফ্রেড আর জর্জ পার্সির কাণ্ড কারখানা দেখে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টায় কেঁপে কেঁপে উঠছে। ব্যাজের খোঁজে মাস্টার পার্সি উইজলি ওর আর রনের রুম ওলটপালট করে ফেলেছে। ওটা আমাদের কাছেই রয়েছে, হ্যারিকে ফিস ফিস করে বলল ফ্রেড। আমরা ওটা উন্নয়ন ঘটিয়েছি। হেড বয়ের বদলে ব্যাজটা এখন লেখা রয়েছে বিগ হেড বয়। হ্যারি যেন জোর করে হাসলো। রনের হাতে ওর র্যাট টনিকটা তুলে দিল, নিজের ঘরে গিয়ে বিছানায় আছড়ে পড়ল। তাহলে সিরিয়াস ব্ল্যাক এক তারই পিছনে লেগেছে। এখন সবকিছু বোঝা যাচ্ছে। ওকে জীবন্ত ফিরে পেয়ে মন্ত্রী ফাজ কেন স্বস্তি ফিরে পেয়েছিলেন। ওর প্রতি উদার আচরণের সেটাই ছিল কারণ। হ্যারির কাছ থেকে কথা আদায় করে নিয়েছেন যে সে ড্রাগন অ্যালিতে থাকবে। ওখানে অনেক উইজার্ড রয়েছে, ওকে চোখে চোখে রাখতে পারবে। রেল স্টেশনে পৌঁছাবার জন্য মিনিস্টার থেকে কাল 2টো গাড়িও পাঠাচ্ছেন ওই কারণেই। ও যেন নিরাপদে ট্রেনে উঠতে পারে, আবার ট্রেন পর্যন্ত যেন উইজলিরা ওর উপর চোখও রাখতে পারে। পাশের ঘর থেকে তখনও পার্সি বা রনের ভোতা চিৎকার ভেসে আসছে। হ্যারি ভাবছে ওর কেন ভয় লাগছে না। এক হামলায় সিরিয়াস ব্ল্যাক 13 জনকে মেরেছে। স্বাভাবিকভাবে উইজলি দম্পতি ভেবেছেন যে আসল ঘটনা জানলে সে ভয়ে মরে যাবে, কিন্তু মিসেস উইজলির সঙ্গে হ্যারি সম্পূর্ণ একমত। অ্যালবাস ডাম্বলডোর যেখানে রয়েছেন সেটাই বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা। লোকে বলে ডাম্বলডোরই একমাত্র ব্যক্তি যাকে লর্ড ভলডেমর্ট ভয় পায়। ভলডেমর্টের ডানহাত হিসেবে ব্ল্যাকও নিশ্চয় ওকে তারই মতো ভয় পাবে। এছাড়া ওখানে ওই অ্যাজকাবান গার্ডরা থাকবে যাদের দর্শনেই লোকে ভয় আদমরা হয়ে যায়। ওরা স্কুলের চারপাশে থাকলে ব্ল্যাকের সাধ্য নেই ভেতরে ঢোকে। কিন্তু এসব নয়। যে বিষয়টা হ্যারিকে সবচেয়ে বেশি বিচলিত করছে সেটা হলো তার হগসমিডে যাওয়ার সম্ভাবনা এখন একেবারেই শূন্য। ব্ল্যাক ধরা না পড়া পর্যন্ত কেউই চাইবে না হ্যারি স্কুলের বাইরে যাক। বস্তুত হ্যারি সন্দেহ করছে বিপদ না কাটা পর্যন্ত প্রতিটি মুহূর্ত তাকে নজরে রাখা হবে। অন্ধকারের মধ্যে নিজেকে হ্যারি একটা ভেঙচি কাটল। ওরা কি মনে করে সে নিজে নিজে খেয়াল রাখতে পারবে না? 3বার সে লর্ড ভলডেমর্টের হাত থেকে নিজেকে রক্ষা করেছে। সে কোনো অপদার্থ নয়। হঠাৎ করে ম্যাগনোলিয়া ক্রিসেন্টে ছায়ার মধ্যে দেখা জন্তুটা ওর মনের আয়না ভেসে উঠল। যখন জানোই সবচেয়ে খারাপ সময়টাই আসছে তখন কি করবে? আমি ঘাতে ঘাতে মরব না, বেশ জোরেই বলল হ্যারি। সাবাস, এই তো চাই, বলল ঘরের ঘুমঘুম আয়নাটা।